সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। এখন বাজে হচ্ছে 10:30 সকাল। তো এইমাত্র সারোয়া গেল ঈশানকে আনতে স্কুল থেকে, আর আমি এইমাত্র দুপুরবেলা রান্নাবান্না এইমাত্র স্টার্ট করলাম। আজকে রান্না করব মুসুর ডাল, যেটা প্রথমেই দেখালাম। তো প্রথমে মুসুর ডালটা রান্না শুরু করলাম। তারপর হচ্ছে রান্না করবো আজকে কাঁকরোল ভাজি, যেটা আমার সবথেকে পছন্দের একটা ভাজার আইটেম। অবশ্য পটল ভাজাটা ভালো লাগে, তবে কাঁকরোলটা বেশি ভালো লাগে। তো সারাও যখন আমাকে জিজ্ঞাসা করে, মানে সারাও অবশ্য জিজ্ঞাসা করেই না, হঠাৎ হঠাৎ মাঝে মাঝে আমি নিজেই বলি আমার এই জিনিসটা পছন্দ। যেমন কাঁকরোলের কথা বলছে, এখন তাকে যদি বললি যে সবজি আনতে, সে কাঁকরোলটা আনবেই। ওই যে বলছি আমার ভালো লাগে, কিন্তু তার কিন্তু ভালো লাগে না। সে বলে আমারও তো ভালো লাগে না, তোমার ভালো লাগে এর জন্য আনি, এই আর কি। তা আমি এবার যখন রান্না করি ওনার ভালো লাগার জিনিসটা একটু খেয়াল রাখি। এইটাই হচ্ছে মনে করেন যে দুজনের মধ্যে একটা ভালোবাসা, এই আর কি। তো এখন হচ্ছে রান্না বান্না করবো আজকে। মাংস রান্না করব। মাংস ভিজিয়ে রাখছি, মশলাগুলো সব আগেই করা আছে, ফ্রিজে তো করে রাখি। কারণ হচ্ছে যে যেদিন মাংস রান্না করবো সেদিন মাংস ধুয়ে কেটে মশলা করতে গেলে কিন্তু হয় না, মানে একটু কষ্ট হয়ে যায়। এই জন্য আগেই মশলা একটু বেশি করে বাইটে রেখে দিই ফ্রিজে। তারপর হচ্ছে দেখা যায় যে মাংস আনাই থাকে বেশিরভাগ, তো রান্না করতে সুবিধা হয় আর কি। তো ব্লগটা আপনারা এনজয় করেন। অবশ্যই এনজয় করার মতো কিছু নেই, কারণ আমি তো কিছু করতেই পারি না, কী দেখাবো বলে। এগুলো আপনারা সবাই করেন বাসায়। গতকালকে কী কী খেলা দেখছেন? ফুটবল খেলা। অবশ্য আমি হচ্ছি খুব একটা ইন্টারেস্টেড না, কিন্তু আর্জেন্টিনার খেলা থাকলে আমি একটু দেখি, কারণ বোঝেই তো আর্জেন্টিনার সাপোর্টার। তো খেলা দেখতে ভালো লাগে। গতকালের খেলাটা বেশ ভালো হয়েছে। যাই হোক, একবার মনে হয়েছিল যে হাইরা যাবে, দেখলাম একটা গোলও করতে পারতেছে না, অনেকক্ষণ পর একটা গোল করছে। তারপর লাস্ট মোমেন্টে আরেকটা গোল করছে। ভালো লাগছে কালকে খেলাটা। যাই হোক, ঈশান বাবু এসে পড়ছে। ঈশানবাবু স্কুল থেকে চলে আসছে। 2 থেকে 3 দিন ওকে স্কুলে পাঠায় নাই। প্রথমে চাইছিলাম হচ্ছে বৃহস্পতিবারে পাঠাবো না। বৃহস্পতিবারে কেন পাঠাই না বলেন তো? 3 দিনের ছুটি পড়ে, বাসায় একটু পড়াইতে পারি। স্কুল থাকলে স্কুলের হোমওয়ার্ক করাতে হয়, আর ও হচ্ছে কি বলেন তো, ওকে পড়ানোটা খুবই কষ্টদায়ক, কারণ সহজে পড়াশোনা করতে চায় না। দেখা যায় যে বাসায় রাখলে পরে তাও একটু আমি 1-2 বার পড়াইতে পারি, আর স্কুলে পাঠাইলে পরে দেখা যায় পড়াইতে একটু সমস্যা হয়। হোমওয়ার্ক করাতে করাতেই হয়ে যায়, আর এক্সট্রা পড়াইতে পারি না। এর জন্য আর কি বৃহস্পতিবার স্কুল বন্ধ দিয়েছিলাম। তারপরে দিন রবিবারে হঠাৎ করে আবার সার বাবা গিয়েছিল গ্রামের বাড়িতে, আমার পিসি শাশুড়িকে আনতে গিয়েছিল। সেই ভিডিওটা তো ওনার চ্যানেলে দিছে। যাই হোক, এই কারণে কয়েকদিন মোটামুটি ভালোই গ্যাপ হয়েছে। তারপর হচ্ছে এই 2 দিন ধরে স্কুলে পাঠাইতেছি, আজকেও গেছিল। স্কুলে গেলে কিন্তু বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে, মানে বাসায় আসার পরে একটু ভালো থাকে। আর যে স্কুলে না যায় তাহলে খুব বেশি বিরক্ত করে। তো এইদিকে হচ্ছে আজকে কী কী রান্না করবো সব কিছু তো আপনাদেরকে বলছি। তো এখানে কাঁকরোল ভাজিটা করতেছি। তো কাঁকরোল ভাজি সুন্দর করে কেটে এখানে লবণ হলুদ মরিচ দিয়ে ভাজি করব।
তো কাঁকরোল ভাজির ক্ষেত্রে কিন্তু আবার তেলটা কালো হয় না, কিন্তু পটল ভাজি করতে গেলে দেখা যায় তেলটা কালো হয়ে যায়, খুবই বিরক্ত লাগে, দেখা যায় যে তেল নষ্টও হয়। কিন্তু পটল ভাজি আবার খাইতেও ইচ্ছা করে, এখন কি করার বলেন। তো এদিকে হচ্ছে কাঁকরোল ভাজিটা আমার খুব ভালো লাগে, এর জন্য সারবরা প্রায়ই আনে। তো রান্নাবান্না শুরু করছি, আরেক পাশে হচ্ছে মাংসটা মেখে নেব। আজকে হচ্ছে এখানে অর্ধেক পরিমাণ মাংস আছে, এটা হচ্ছে লেয়ার মুরগি। এর আগের বার একটা ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছিলাম যে একটা মুরগি আনা হয়েছিল। তো ওইখান থেকে অর্ধেকটা রান্না করছিলাম আর অর্ধেকটা ছিল, অর্ধেকের অবশ্যই একটু কম আছে। তো দেখা গেল যে পুরোটা রান্না করলে একটু বেশি হয়, তাই ভাবলাম আরেকটু রেখে দিয়ে আরেকদিন একটু আলু দিয়ে মিক্সড করে রান্না করলে কিন্তু খাওয়া হয়ে যায়। মাংস ঘন ঘন খাইলে কিন্তু সবসময় যে 4 পিস করে 5 পিস করে মাংস খাইতে হবে এটা কিন্তু না। মাংস আপনি 1 পিস মাংস বা 2 পিস মাংস খাইলেও হয়ে যায় যদি একটু ঘন ঘন খাওয়া হয়। তো আমাদের দেখা যায় সপ্তাহে 2 বার খাওয়া হয়, মাঝে মাঝে বাচ্চাদের জন্য আরও বেশিও খাওয়া হয়। তো এখানে হচ্ছে সব রকমের মশলা দিয়ে একটু বেশি করে কাঁচামরিচ আর শুকনো মরিচ বাটা দিলাম, তারপর মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিলাম। লেয়ার মুরগিটা হচ্ছে একটু শক্ত টাইপের হয়, এর জন্য আগে মশলা দিয়ে মেরিনেট করে রাখলে রান্না করতে সুবিধা হয়। আর আমি কাটাকুটি করতেছিলাম, হঠাৎ করে সার বাবা দেখি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছটা আমাদের সবারই অনেক পছন্দ, আর এই সাইজের ইলিশ মাছ দেখতে ছোটো হলেও খাইতে অনেক ভাল লাগে আর কি। ইলিশ মাছ না খেলে মনে হয় যে খালি খালি লাগে, এর জন্য সার বাবা বলতেছে কতদিন হয়ে গেছে ইলিশ মাছ খায় না, আজকে একটা ভাজি করো। তারপর আর কি, আর সাথে আবার কচুরমুখী নিয়ে আসছে, এটা হচ্ছে আগামীকালকে রান্না করবো ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে। তো আজকে ভাবলাম যে একটু যেহেতু আনছে টাটকা ভাজি করে দেই, কাঁকরোল ভাজির সাথে খাইতে পারবো। তো এইদিকে হচ্ছে মাছটা কেটে হলুদ মরিচ লবণ দিয়ে এখন ভাজি করব। এখন রান্না করব হচ্ছে মুরগির মাংস, এখানে তেল দিলাম, আর এই মাংসটা হচ্ছে প্রচুর পরিমাণে তেল থাকে। এটা হচ্ছে স্কিন সহ খেলে বেশি ভালো লাগে, সবসময় স্কিন সহই খায়, আর স্কিন সহ খেলে তো বুঝেনি মাংস রান্না করার পর অনেক বেশি তেল উঠে তরকারি। এর জন্য তেলের পরিমাণ আমি খুবই কম দিতেছি, কিন্তু তারপরেও দেখবেন যে রান্না করার শেষে কি পরিমাণ তেল দেখা যায়, দেখে মনে হবে যে আমি অনেক বেশি তেল দিয়ে রান্না করছি, কিন্তু তেল কিন্তু খুবই কম দিছি। তো যেহেতু মশলা দিয়ে আমি এড করে রাখছিলাম, তাই রান্না করতে খুব একটা টাইম লাগবে না। আর এমনিতেও এই মুরগিটা হচ্ছে আপনি যতই কষান না কেন একটু শক্ত শক্ত টাইপের হয়। বাচ্চাদের জন্য না, এটা হচ্ছে আমরা নিজেদের খাওয়ার জন্য সব থেকে বেস্ট। যেমন আমার কথা যদি বলি, আমার হচ্ছে পোলট্রি মুরগির চাইতে একটু শক্ত টাইপের মুরগি ভালো লাগে, যেমন লেয়ার মুরগিটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার খাসির মাংসের চাইতেও এই মুরগিটা খেতে বেশি ভালো লাগে। সারামুনিও খেতে পছন্দ করে, শক্ত শক্ত মাংস অনেকেই খেতে পছন্দ করে, তাদের জন্য এটা বেস্ট। তো এইদিকে হচ্ছে আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে। তো শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে হচ্ছে গরম মশলা গুঁড়া দিলাম, দেখতে পাচ্ছেন কি পরিমাণ তেল উঠে পড়ছে তরকারিতে, দেখে মনে হচ্ছে অনেক বেশি তেল দিচ্ছি, কিন্তু বাস্তবে কিন্তু এতটাও দেই নাই, খুবই কম তেলে রান্না করছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার প্রিপারেশন নিতেছি, খাবো হচ্ছে আমি, আমার হাজব্যান্ড, আমার ভাই। আজকে আমার ভাইয়ের হচ্ছে ডে অফ, অফিস নাই তো ছুটি, তাই বাসায় আছে, 3জন মিলে একসাথে খেতে বসবো। খাবার যাই রান্না করেন না কেন, বাসায় যতজন সদস্যই থাকুক না কেন, সবাই মিলে একসাথে খেলে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। কিন্তু দেখা যায় মাঝে মাঝে এক একজনের কাজের কারণে সবসময় একসাথে খাওয়া হয় না, কিন্তু সবসময় একসাথে খেলেই ভালো লাগে। তো আজকে কী কী রান্না করছি, রেসিপি সহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো সবারই অনেক বেশি খিদে লেগে গেছে, সারা বাবা বলতেছে আমাকে তাড়াতাড়ি দাও, আমার অনেক খিদে লাগছে। আর সে বলতেছে অনেকদিন ধরে ইলিশ মাছ ভাজা খায় না, ইলিশ মাছ ভাজার গন্ধে মনে হইতেছে যে খিদে একটু বেশি লাগতেছে। সত্যি কথা বলতে আসলে ইলিশ মাছটা আমাদের
কম বেশি সবারই অনেক পছন্দ। কিন্তু অনেকে আছে যারা কাঁটা দেখে ভয় পান, তারা হয়তো খেতে পারেন না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় আর কি, যে অন্য মাছের কাঁটার চাইতে ইলিশ মাছের কাঁটাটা একটু নরম হয়। যেমন যদি কই মাছের কথা বলি, কই মাছের কাঁটা অনেক ধারালো। এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ব্রাজিলের গেঞ্জি পরে আছো স্কিন দিয়ে, তুই আর আমাকে আর্জেন্টিনার ভিতরে ব্রাজিল খেবার বসছিস, তুই ওই যে বারান্দায় দেখা যা একা একা। ইলিশ মাছ কেমন গো খাইতে? ভালো না? আমার কাছে গ্রান নাকে নাইলো, মানে বাজার সময় মনে হলে যে ভালো লাগবো খাইতে। খারাপ না ভালো লাগবে। এই যে গ্লাস সরাও, গ্লাসের নিয়ে তো প্লেটই দেওয়া যায় না, যে বড় গ্লাসে জল নিছে। আজকে রান্নায় যে মুরগির মাংস, মসুরের ডাল, ইলিশ মাছ ভাজা, কাঁকরোল ভাজা, সকালে একটু ভর্তা রয়েছে, আলু আর ডিম মিশানো ভর্তা। আর আমি যদি ক্যামেরা করতে যাই, ক্যামেরা করতে করতে দেখা যাবে যে খাওয়া শেষ হয়ে যাবে, আমি বুঝতেই পারবো না। অলরেডি একজনের খাওয়া প্রায় শেষ হয়ে গেছে আমার। তার জন্যই তো বলছি কেমন হয়েছে রে ইলিশ মাছ কিরকম। তোর যে লাভ কি, তুই বুঝোসি না ভালো কোনটা মন্দ কোনটা, খাবারের স্বাদই বলে পায় না। আজকে সন্ধ্যাবেলা একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসছে, সেটা হচ্ছে আমাদের যে 2টা ফ্রিজ আছে, এই বাসাটা তো অনেক ছোট, আগে যতগুলো বাসা নিয়েছি তার চাইতে এই বাসাটা অনেক ছোট। তো যেহেতু ফ্রিজ আমাদের 2টা, এর জন্য জায়গা একটু বেশি লাগে। এই বাসাতে হচ্ছে ড্রয়িং বানালে ড্রয়িং বানানো যায় না, ড্রয়িং রুম বানালে ডাইনিং বানানো যায় না আর কি, এরকম একটা সমস্যা। তো এদিকে হচ্ছে 2টা ফ্রিজ রাখতে হয়েছে পাশাপাশি, যার কারণে দেখলাম যে 2টার দূরত্ব খুবই কম হয়ে যায়, মানে একটার সাথে একটা একদম মিশে আছে। তো ভাবলাম যে এইভাবে মিশে থাকলে হয়তো একটা ফ্রিজের গরমে আরেকটা ফ্রিজের সমস্যা হতে পারে। এজন্য আজকে সারবা বললো যে ঠিক আছে একটু চেঞ্জ করে দেখি যে হয় কিনা। পরে অনেকক্ষণ ধরে ট্রাই করার পর, চেঞ্জ করার পর একটা সিস্টেম অনুযায়ী করানো হয়েছে। যদিও বা এখন দেখতে অতটা সুন্দর লাগে না, কিন্তু তারপরও মনে করেন যে 2টা ফ্রিজ এখন সেফভাবে থাকবে, মানে হচ্ছে একটার সাথে আরেকটার গায়ের সাথে লেগে থাকবে না। তো দুজনে অনেকক্ষণ খাটাখাটনি করার পর অবশেষে যে রেজাল্টটা পাইছে তাতে মোটামুটি আর কি চলবে। এখন দেখার সৌন্দর্যের জন্য তো আর ফ্রিজের ক্ষতি করা যায় না বলেন, ফ্রিজগুলো অনেক দামি কিনছিলাম, যার কারণে এগুলো নষ্ট হলে এখন বর্তমানে যে অবস্থা, এখন আর এই সমস্ত ফ্রিজ কিনা সত্যি অনেক কষ্টকর। তখন তো জমানো টাকা ছিল, যখন নতুন বাসা নেই তখন আমাদের কিছু জমানো টাকা ছিল, সেই টাকা দিয়ে আমরা ফার্নিচার থেকে শুরু করে ফ্রিজ সব কিছু কিনছিলাম। এখন যদি এরকম হয় যে একটা ফ্রিজ নষ্ট হয়ে যাবে বা ফ্রিজে কোনো সমস্যা হয়ে যাবে, তখন দেখা যাবে যে নতুন করে ফ্রিজ কিনা এখন আর একটু কষ্টসাধ্য আর কি। যার কারণে ভাবলাম যে থাক, দেখতে এত সুন্দরের দরকার নাই, বরঞ্চ আমরা যাতে ফ্রিজগুলো ভালো থাকে সেই ব্যবস্থাই করি। তো অবশ্যই সেইভাবে রাখা হয়েছে, যদিও বা আগের মতোই লাগতেছে, কিন্তু এখন আর একটার সাথে আরেকটা ভাবে আর কি ঘেঁষাঘেঁষি নাই। তো যাই হোক, এই আর কি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে আবার।